বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ দ্বাদশ শ্রেণী তথা এইচএসসি পরীক্ষার্থীদের আহ্বানে আজকের এই ক্লাস। মাত্র একটি অঙ্ক করেই এই অধ্যায় সম্পর্কে পুরোপুরি জ্ঞান লাভ করা যাবে এমন একটি অঙ্ক নিয়ে আজকে তোমাদের মধ্যে আমি হাজির হলাম। এর সাথে সৃজনশীল খাতা মূল্যায়নের টিপস দিচ্ছি, কে কেমন লিখলে কত নাম্বার পাবে। এই জিনিসটা নিয়ে তোমরা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে ভোগো, এই জন্য এই জিনিসটাও আজকে আলোচনা করব। তাহলে তোমরা কীভাবে লিখলে কত নাম্বার পাবে বুঝতে পারবা। তাহলে আমরা শুরু করছি। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। অঙ্কটা হলো, একটু লক্ষ্য করো, অঙ্কটা হলো, অঙ্কটা যদি আমরা পড়ে নিই বা প্রথম থেকে অধ্যায় ষষ্ঠ প্রাপ্য হিসাব সময়ের হিসাব রক্ষণ একাদশ দ্বাদশ ও এসএসসি পরীক্ষার্থীদের জন্য। সমস্যাটা যদি আমরা পড়ে নেই তাহলে আমরা দেখতে পাচ্ছি সমস্যাটাই বলা আছে, একতা ট্রেডার্সের হিসাব বই হতে নিম্নের তথ্যগুলো নেওয়া হলো। অনাদায়ী পাওনা সঞ্চিতি 1/1/2019 2500 টাকা। প্রাপ্য হিসাব 2019 সালটা দেওয়া থাকতে পারে, নাও দেওয়া থাকতে পারে, 30,000 টাকা। লিখিত অনাদায়ী পাওনা 1,000 টাকা। লিখিত অনাদায়ী পাওনা এই জিনিসটা আমরা কি বুঝি? অর্থাৎ যে অনাদায়ী পাওনা প্রাপ্য হিসাব থেকে বাদ দেওয়া হয়েছে, প্রাপ্য হিসাবের থেকে সমন্বয় করা হয়েছে, সহজ কথা সেটা প্রাপ্য হিসাব থেকে একবার বাদ দেওয়া হয়েছে, এটা পুরাতন, এটা রেয়া মিলের অনাদায়ী পাওনা, এটা প্রাপ্য হিসাব থেকে বাদ দেওয়া হয়েছে। তাহলে এটার আরেক কিছু শব্দ, নতুন শব্দ থাকতে পারে। লিখিত অনাদায়ী পাওনা, সমন্বিত অনাদায়ী পাওনা, হিসাবভুক্ত অনাদায়ী পাওনা, অবলোপনকৃত অনাদায়ী পাওনা। এই ভাষাগুলো তোমরা অবশ্যই বুঝে নিতে হবে। আমি আবারও বলছি, লিখিত অনাদায়ী পাওনা, হিসাবভুক্ত অনাদায়ী পাওনা, সমন্বিত অনাদায়ী পাওনা, অবলোপনকৃত অনাদায়ী পাওনা, এই কথাগুলো লেখা থাকতে পারে। এর দ্বারা আমরা বুঝি কি, এটা পূর্বেই বিবিধ দানাদার বা প্রাপ্য হিসাব থেকে বাদ দেওয়া হয়েছে। অলিখিত অনাদায়ী পাওনা, এটা অলিখিত মানে লেখা হয় নাই, এর মানে কি, যারা প্রাপ্য হিসাব থেকে বাদ দেওয়া হয় নাই, সহজে আমরা বুঝে নিতে পারি। অলিখিত লিখি নাই, না লিখলে কী করেছি, বাদ দেই নাই, তাহলে কী করতে হবে, বাদ দিতে হবে। হ্যাঁ, তাহলে এটা লেখা থাকতে পারে অবলোপনযোগ্য অনাদায়ী পাওনা, লেখা থাকতে পারে অবলোপন করতে হবে, সমন্বিত করতে হবে, হিসাবভুক্ত করতে হবে, দানাদার হতে বাদ দিতে হবে, এইসব কথা লেখা থাকতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তীতে লেখা আছে, প্রাপ্য হিসাবের উপর 5% হারে কুঋণ সঞ্চিতির ব্যবস্থা করতে হবে। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম কুঋণ আর অনাদায়ী পাওনা। যে পরিমাণ দেনা বিবিধ দানাদারের কাছ থেকে শত সাবধানতা সত্ত্বেও আদায় করা যাবে না, তাকে বলা হয় অনাদায়ী পাওনা। বাকিতে বিক্রয়ের ফলে অনাদায়ী বিবিধ দানাদারের সৃষ্টি হয়, কিন্তু মানব চরিত্র বড়ই রহস্যময়। টাকা দিতে চাই না, কম দিতে পারলেই কম দেওয়ার জন্য ধরে ভাই না। অর্থাৎ যে পরিমাণ দেনা বিবিধ দানাদার অর্থাৎ প্রাপ্য হিসাব থেকে আদায় করা যাবে না, তাকে বলা হয় অনাদায়ী পাওনা বা কুঋণ, মন্দ ঋণ। ইংলিশে বলা হয় ব্যাড ডেটস। ওকে, তাহলে এখন যে প্রশ্নটি নিয়ে আমরা আজকে আলোচনা করছি, দেখো, প্রয়োজনীয় প্রশ্ন সভা। এই 5টি প্রশ্ন পড়লে তোমাকে এই অধ্যায় থেকে কেউ আটকাতে পারবে না। এই 5টা প্রশ্নের বাহিরে কোনো শিক্ষক প্রশ্ন করার সুযোগ নেই। হ্যাঁ, প্রশ্নের সুযোগ আছে,
কিন্তু বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায় এই প্রশ্নগুলোর বাইরে কেউ প্রশ্ন করে না। লাকি, উই আর লাকি। তথাপিও প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের উদ্দেশ্যে বলতে হয়, সৃজনশীল সৃজনশীল এই সৃজনশীল প্রশ্ন একবার যদি পরীক্ষার প্রশ্নে উঠে যায়, দ্বিতীয়বার পরীক্ষার প্রশ্নে এই প্রশ্ন রিপিট করা যাবে না। আমরা তথাপিও দেখি যিনি প্রশ্ন করেন কোনো না কোনো প্রশ্ন রিপিট করে থাকেন। তাহলে এখানে সৃজনশীলতার প্রশ্নের মান হারিয়েছে, সৃজনশীলতার সার্থকতা হারিয়েছে। আমরা সেদিকে না যাই। আমরা আজকে যদি 5টি প্রশ্ন সঠিকভাবে সমাধান করতে পারি, আমি বিশ্বাস করি, আমি আশা করি এই প্রশ্নগুলোর বাহিরে কোনো প্রশ্ন মডারেটর, কোনো প্রশ্ন প্রণেতা প্রশ্ন করবে না। এই অধ্যায়টা অত্যন্ত সহজ, এই জন্য অধ্যায়টা 10 মিনিটে আনসার করা যায়। তোমরা এই অধ্যায়টার প্রতি গুরুত্ব দিবে। তাহলে আমরা দেখি প্রশ্নসমূহ কি। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ নির্ণয় করো। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ নির্ণয় করো। আমরা দেখতে পাচ্ছি, দেখো, তাহলে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যদি আমরা বের করি, প্রাপ্য হিসাব থেকে অলিখিত অনাদায়ী পাওনা বাদ দেব। প্রাপ্য হিসাব থেকে আমরা কি করব? অলিখিত অনাদায়ী পাওনা বাদ দেব। অলিখিত অনাদায়ী পাওনা আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি, অলিখিত অনাদায়ী পাওনা। যদি আমরা সলিউশন এভাবে খাতায় তোমরা দুইটা গড় করে নাও, তাহলে দেখো এখানে আমাদের লেখা আছে অনাদায়ী পাওনা সঞ্চিতি নির্ণয়, বিবরণ, বিস্তারিত, ফলাফল। ফলাফল কেন লিখিলাম? অনেক সময় এককে আসে, টনে আসে, মনে আসে। তাহলে এখানে ভুলক্রমে যদি আমরা একক লিখে টাকায় লিখে ফেলি, তাহলে তো অঙ্কটা কাটা। চেয়েছে একক, তুমি লিখছো টাকা। কপাল ফাটা, কপাল ফাটা, তাই না? তাহলে এখানে আমরা ফলাফল লিখলে কোনো ভুল নেই। এককে ফলাফল হতে পারে, টনও ফলাফল হতে পারে, মনও ফলাফল হতে পারে। যাক, বিবরণ, বিস্তারিত, ফলাফল। অনাদায়ী পাওনা যদি আমরা করি, তাহলে কি করতে হবে? প্রাপ্য হিসাব থেকে আমরা দেখতে পাচ্ছি প্রাপ্য হিসাব আছে কত? 30,000 টাকা। তো আমরা লিখে নিলাম, দেখো বন্ধুরা, প্রাপ্য হিসাব আমাদের আছে কত? 30,000 টাকা। আমি তোমাদেরকে বলছি এটাতে বাদ দিতে হবে কি? অলিখিত অনাদায়ী পাওনা। কি বাদ দিতে হবে? অলিখিত অনাদায়ী পাওনা। অলিখিত অনাদায়ী পাওনা আমরা দেখতে পাচ্ছি, অলিখিত অনাদায়ী পাওনা 800 টাকা। আমরা বাদ দিলাম 800। অলিখিত অনাদায়ী পাওনা বাদ দিলে এটার জের হয় কত? 29,200। এটার জের হয় কত? 29,200, তাই না? 29,200কে বারবার লেখা যাবে না। এখানে গুণ দিয়ে এত সঞ্চিতির হার এত লেখা যাবে না। সৃজনশীলে বলা আছে একই কথা বারবার লেখা যাবে না। তাহলে এটাকে আমরা কি করব? 5% করে নেব। এটাকে আমরা কি করব? 5% করে নিলাম। তাহলে 29,200 টাকার 5% কত? 29,200 টাকার 5% কত আসে? ক্যালকুলেটর ইউজ করি, দেখো তো কত আসে। আমি অন্য জায়গায় করে নিচ্ছি। 5 দোকানে 10, 9 5 নং 45, 45 হলো 46, হাতের হলো 4, 5 দোকানে 10 আর 4 হলো 1460 টাকা। কত টাকা আসে? 1460 টাকা আসে। আমরা পেয়ে গেলাম 1460 টাকা। তো এটাই আমাদের কি? পুরা
এই নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটা আমাদের কি নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। পরবর্তী প্রশ্ন যেটা পরীক্ষায় করতে হবে, না আসলে করতে হবে, প্রশ্নে জাবেদা চাইলে করতে হবে, প্রশ্নে কুতিয়ান চাইলে ওটা রাফ করে দেখাতে হবে, তাহলে এটা কম্পালসারি হয়ে গেল। এই দুইটা প্রশ্ন আসলে কম্পালসারি, দুইটা প্রশ্ন ছাড়া আমাদের কোনো প্রশ্ন করা যাবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি অনাদায়ী পাওনা খরচ নির্ণয় করো। প্রশ্ন ছাড়যুক্ত অনাদায়ী পাওনা খরচ নির্ণয় করো। তাহলে অনাদায়ী পাওনা খরচ দুইভাবে নির্ণয় করা যায়, একটা ব্রিটিশ আর একটা আমেরিকান। তোমাদের কাছে যা সহজ তাই করবা। যেহেতু বর্তমান যুগ আধুনিক যুগ, আমরা আমেরিকানকেই ফলো করি, সুতরাং আমেরিকানই করতে হবে। তাহলে আমেরিকানে করলে পুরাতন অনাদায়ী পাওনা আমরা লক্ষ্য করতে পারছি। দেখো অনাদায়ী পাওনা সঞ্চিতি উপরে আছে কত, 2500 টাকা। কত টাকা? 2500 টাকা। এটা হলো পুরাতন এক, এটা গত বছরের শেষ, এই বছরের শুরু। তাহলে কি পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি আমরা লিখতে পারি। পুরাতন অনাদায়ী সঞ্চিতি কত? 2500। এটার থেকে সকল নতুন পুরাতন সঞ্চিতি বাদ যাবে। তাহলে বাদ মোট অনাদায়ী পাওনা, মোট অনাদায়ী পাওনা, মোট অনাদায়ী পাওনা মানে পুরাতন আর নতুন মিলে তাহলে কত? 1800। কত? 1000 আর 800 যোগ করলে কত? 1800। এটা যদি আমরা বাদ দেই তাহলে কত পাই? 700। কত পাই? 700। এইটা থেকে আমরা বাদ দিতে হবে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 1 নঙ্গে যা আছে কত? 1460। বাদ দিলে আমরা কি পাই? বাদ দিলে আমরা কি পাই? বাদ দাও। বাদ দিলে পাই 0। 10-এর থেকে কত বাদ দিলে কত হয়? আমরা অন্য জায়গায় রাফ করে নেই। 1460 থেকে আমরা বাদ দিব কত? 700। 0 6 তাহলে কত? 760 টাকা পেলাম। কত পেলাম? 760 টাকা। তাহলে আমরা লিখতে পারি 760। এটা হলো আমাদের কি অনাদায়ী পাওনা খরচ। এটা আমাদের কি পেলাম? অনাদায়ী পাওনা খরচ পেয়ে গেলাম। এর পরবর্তী প্রশ্ন আমাদের আছে কি? প্রয়োজনীয় জাবেদা দাখিলা, যেটা দেখো প্রশ্ন নাম্বার 3। প্রয়োজনীয় জাবেদা দাখিলাত কি বলছে আমরা দেখি। প্রয়োজনীয় জাবেদা দাখিলার মধ্যে জাবেদা চাইলে আমাদের কি করতে হবে? এই অনাদায়ী পাওনা খরচের পরিমাণ বের করতে হবে। কি করতে হবে? অনাদায়ী পাওনা খরচের পরিমাণ বের না করলে জাবেদা করা যাবে না। তাহলে দেখো অনাদায়ী পাওনা খরচ আমাদেরকে বলা হয়েছে কি? অনাদায়ী পাওনা খরচ। তাহলে অনাদায়ী পাওনা খরচের জন্য আমাদের কী হবে? অনাদায়ী পাওনা 1800-র জন্য একটা জাবেদা হবে, আর অনাদায়ী পাওনা জেরের জন্য 2টা জাবেদা হবে। ক্লিয়ার? অনাদায়ী পাওনা, মোট অনাদায়ী পাওনার জন্য একটি জাবেদা হবে, আর অনাদায়ী পাওনা খরচের জন্য 2টা জাবেদা হবে। মোট জাবেদা কয়টা? 3টা। যদি প্রশ্নে বাকিতে বিক্রি থাকে তাহলে একটা ইন্টি বাড়াই দেবো, বাকিতে বিক্রি জাবেদাটা বাড়াই দেবো, না হলে 3টে ইন্টি দিতে হবে। তাহলে অনাদায়ী পাওনা হিসাবভুক্ত করে হিসাব বছরের শেষে, তাহলে কত? 2019 ডিসেম্বরের 31
অনাদায়ী পাওনা হিসাবভুক্ত করা যাবে না। অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট ক্রেডিট লেখার দরকার নেই, কারণ টাকাটা ডেবিট দিয়ে তাহলে ডেবিট, ক্রেডিট দিলে ক্রেডিট। প্রাপ্য হিসাব ক্রেডিট, একটু ডান দিক থেকে শুরু করতে হবে। প্রাপ্য হিসাব ক্রেডিট, তাহলে মোট অনাদায়ী পাওনা কত আমাদের 1000, আর 800 মিললে হইল কত 1800 টাকা। আমাদের মোট অনাদায়ী পাওনা কত 1800 টাকা। ঠিক আছে, এটা কি সে অনাদায়ী পাওনা হিসাবভুক্ত করা যাবে না। 2 নাম্বারটা হবে আমাদের ডিসেম্বরের 31-এ অনাদায়ী পাওনা খরচের জন্য। অনাদায়ী পাওনা হিসাব ডেবিট অথবা অনাদায়ী পাওনা খরচ ডেবিট, অনাদায়ী পাওনা খরচ হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। তাহলে কত টাকা হইল আমাদের 760 টাকা, 760 টাকা। যেহেতু খরচ এখানে নির্ধারণ করা হয়েছে, সুতরাং খরচ একটি অস্থায়ী হিসাব, এটা পরবর্তী হিসাবে এর জের নেওয়া যাবে না। এর জন্য সেটা কী করতে হবে, বন্ধ করতে হবে। আর বন্ধ করাটার নাম হলো কি সমাপনী দাখিলা। অনেক সময় প্রশ্ন বলতে সমাপনী দাখিলাটি দাও, তাহলে আয় বিবরণীর তো আমরা যে বন্ধ করার যে যাবো এটা কি সমাপনী দাখিলা। তাহলে এখানে আয় বিবরণী ডেবিট লেখা যুক্তিসঙ্গত নয়, কারণ আয় বিবরণী একটা বিশদ জিনিস। তাহলে এখানে আমরা ইনকাম সামারি অথবা আয় সারাংশ লেখাটাই শ্রেয়। আয় সারাংশ ডেবিট, আয় সারাংশ ডেবিট, অনাদায়ী পাওনা খরচ ক্রেডিট, অনাদায়ী পাওনা খরচ ক্রেডিট 760 টাকা, 760 টাকা। বুঝতে পারছি। এখানে আয় বিবরণী লেখা যাবে না, লেখা যাবে না এই কথা নয়, লিখলে ভুল হবে না, কিন্তু লেখা যাবে না। যুক্তিসঙ্গত অনুসারে কী লিখতে হবে, আয় সারাংশ লিখতে হবে। এখন খাতা মূল্যায়ন কীভাবে হবে দেখো, এখানে আমরা কয়টা এন্ট্রি দিছি, 3টা এন্ট্রি, মার্ক কত আসবে 4। তাহলে যদি তুমি হেডলাইন না দাও, শিরোনাম, 1 নম্বর কমে যাবে। এখন প্রশ্ন হলো স্যার শুধু হেডলাইন লিখে নাম্বার আছে কিনা, না, কোনো নাম্বার নেই। যদি তুমি ছক না করো তাহলে 1 নাম্বার কমে যাবে। এখন প্রশ্ন হলো স্যার ছক করে দিলে নাম্বার হবে নি, না, শূন্যের কোনো দাম নেই। শূন্যের সাথে সংখ্যা বসাইলে এটা কী হয়, মান বাড়ে। তেমনি গড় এবং শিরোনাম দিলে কোনো কিছু নেই, এটাতে কোনো মেটেরিয়াল না থাকলে নাম্বার পাওয়া যাবে না। আমরা দেখতে পাচ্ছি ব্যাখ্যা প্রদান না করলে 1 নাম্বার কম পাবে। সুতরাং আমিও তো ব্যাখ্যা দিই নাই, জায়গায় কমে যেন ব্যাখ্যা দেয়। ব্যাখ্যা না চাইলে দিবা না, কিন্তু না চাইলে নাই, না চাইলে অবশ্যই দিতে হবে। অনেক সময় বলা হয় ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই, দরকার নেই, ব্যাখ্যা দিব না। ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই কথা লেখা না থাকলে তোমাকে কী করতে হবে, ব্যাখ্যা দিতে হবে। জাবেদা মানেই কি ব্যাখ্যা। আমরা সঙ্গে না গেলাম, কোনো একটি এন্ট্রি ভুল করলে 3 নাম্বার পাবে, মানে 1 নাম্বার কম পাবা। শিরোনাম সহ একটি এন্ট্রি ভুল করলে 2 নাম্বার পাবা। শিরোনামের জন্য একটা কাটা, একটি এন্ট্রি ভুলের জন্য একটি কাটা। আশা করি বুঝতে পারছো। তাহলে দেখা গেছে যদিও ভুল হয়, এমন কঠিন ভুল হতেই পারে, তবু আমরা নিরাশ হব না, পুরোটা অঙ্ক কেটে দেবো না। পরীক্ষা হলে অনেক দেখা যায় যে মাথা গরম করে পুরোটা অঙ্কই কেটে দেয়, না, পুরো অঙ্ক কাটার কোনো মানে হয় না। এক জীবনের 2 বর্ষে তোমাকে কিছু নাম্বার হলো দিয়ে যেতে পারে, সো নো টেনশন। এখন আমাদের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নতে বলা আছে কি, সেই প্রশ্ন বলা আছে
অনাদায়ী পাওনা অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব প্রস্তুত করো। অনাদায়ী পাওনা ও অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব প্রস্তুত করো। দুইটা পার্ট, অনাদায়ী পাওনা একটা হিসাব, আর একটা হলো অনাদায়ী পাওনা সঞ্চিতি। অনাদায়ী পাওনা সঞ্চিতিটা একটু মাথায় রাখতে হয়, বাকিটা খুব সহজ, এটা যেটা মিলে যাবে। তাহলে অনাদায়ী পাওনা হিসাব, যেহেতু হিসাব, এখানে হিসাব দুই ভাই, একটা ব্রিটিশ একটা আমেরিকান, একটা চলমান চাই একটা টিচক, তাহলে আমরা চলমান যে করবো, সময় কম লাগবে, ব্যালেন্স বিডি সিডির কোনো ঝামেলা নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি জাবেদা থেকে কী করা হয়, খতিয়ান করা হয়। তাহলে জাবেদা আমরা দেখছি অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব লেখা আছে এখানে, তাহলে অনাদায়ী পাওনা হিসাব নাই, বাদ। তাহলে আমাদের আছে কি অনাদায়ী পাওনা খরচ কত, 760 টাকা। এটার বিপরীত তিনটে কি অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব। যেহেতু আমি অনাদায়ী পাওনা হিসাব করতেছি, সুতরাং বিবরণের ঘরে আসবে বিপরীত তিনটে। তাহলে 2019 ডিসেম্বরের 31, বিপরীত তিনটে কি, 2 নম্বর অনাদায়ী পাওনা সঞ্চিতি। অনাদায়ী পাওনা, এবার সংক্ষিপ্ত করে লিখতে পারো, নো সমস্যা। তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব, এটা পাই আবার অনেকের সময় কী করে, ক্রেডিটের না, অনাদায়ী পাওনা হিসাবটা যে দিকে আছে, অনাদায়ী পাওনা কোন দিকে, ডেবিট দিকে আছে, টাকাটা ডেবিট দিকে বসাই দেবে, কত, 760 টাকা, 760 টাকা, ক্লিয়ার। এরপর আমরা নিচে দেখছি অনাদায়ী পাওনা খরচ নিচে আছে, তাহলে ডিসেম্বরের 31 আয় সারাংশ লিখব, বিপরীত তিনটি আয় সারাংশ বা ইনকাম সামারি। তাহলে আয় সারাংশ আমরা কোন দিকে আছে, ডেবিট দিকে, কিন্তু আমাদের অনাদায়ী পাওনা কোন দিকে, ক্রেডিট, টাকাটা কোন দিকে যাবে, ক্রেডিট দিকে। তাহলে ডেবিটের ব্যালেন্স থেকে ক্রেডিট ব্যালেন্স বাদ দিলে টাকা নাই, মিলে গেল। ওকে ফাইন, অনেক সুন্দর হয়ে গেল। তুমি নাম্বার কত নাম্বার, তাহলে আমরা সৃজনশীল প্রশ্ন বিশ্লেষণ করি। এখানে দুইটা প্রশ্ন 4 নাম্বার থাকলে যদি একটা হয় তাহলে 2 পাবা, একটা না হলে 0, কোনোটা না হলে 0, ঘরে নাম্বার নাই, কোনো কিছু কোনো নাম্বার নেই। তাহলে আমরা দ্বিতীয় অঙ্কে আসি। এই অঙ্কটার সময় তোমাকে খেয়াল রাখতে হবে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতির ব্যাপারটা, কারণ এটা আমরা কী করতেছি, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব করছি, তাই না। তাহলে আমরা লিখতে পারি 2019 জানো, আর এর 1 জানুয়ারি 1 আমরা কী লিখতে পারি, দেখো আমরা কী লিখতে পারি, ব্যালেন্স বিডি লিখতে পারি, পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি লিখতে পারি, অথবা অনাদায়ী পাওনা সঞ্চিতির উদ্বৃত্ত লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি পুরাতন অনাদায়ী পাওনা, পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। আমরা পুরাতন অনাদায়ী কোন ব্যালেন্স প্রকাশ করে, ক্রেডিট ব্যালেন্স। সুতরাং যেহেতু প্রারম্ভিক ব্যালেন্স, সুতরাং ক্রেডিট দিকে চলে যাবে কত, 2500। এরপরে আমি কী করবো, জাবেদে যেতে হবে। অনাদায়ী পাওনা কোথায় আছে, ডেবিট দিকে, বিপরীত তিনটি ডিসেম্বরের 31, ডিসেম্বরের 31। তাহলে এটা আমরা লিখতে পারি ডিসেম্বর 31 হলে এটা আমরা কী করতে পারি, লিখতে পারি কী লিখতে, ডিসেম্বর 31-এ গিয়ে অনাদায়ী পাওনা প্রাপ্য হিসাব লিখতে পারি, প্রাপ্য হিসাব অনাদায়ী পাওনা কোন দিকে আছে, ডেবিট দিকে, টাকাটা ডেবিট দিকে বসাই দাও। এটা ক্রেডিট দিকে আছে, এটা ডেবিট দিকে আছে, বিয়োগ করলে কত হয়, 700 বিয়োগ করলে কত হয়, 700 ক্রেডিট ব্যালেন্স। এরপরে আবারও দেখি আমরা অনাদায়ী পাওনা কোন দিকে আছে, ক্রেডিট পাশে। তাহলে আমরা লিখতে পারি ডিসেম্বরের 31। তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিতি কোন দিকে আছে, অনাদায়ী পাওনা খরচ, অনাদায়ী পাওনা খরচ, অনাদায়ী পাওনা খরচ কত, 760, কত টাকা, 760। কোন দিকে আছে, ডেবিট দিকে, কোন দিকে আছে, অনাদায়ী পাওনার ক্রেডিট দিকে আছে, ক্রেডিট দিকে বসাই দিলাম
60, তাহলে ইডো ক্রেডিট যোগ করলে কত হলো 1460। লক্ষ্য করো বন্ধুরা, এই যে 1460 যদি পুরাতন এই 1460 যদি নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির জেরের সাথে মিলে যায় তাহলে তোমার অঙ্ক কারেক্ট, ভুল নেই। আবার বলি, যদি অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাবের জের নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণের সাথে মিলে যায় তাহলে উই আর লাকি, তোমার অঙ্ক হয়ে যাচ্ছে, নো টেনশন। আর না মিললে তোমার অঙ্ক নেই, পুরো অঙ্কটি বাদ যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে এখন তৃতীয় প্রশ্নে আমাদের আছে কি, একটা জিনিস দেখো, আবারও দেখছি, তৃতীয় প্রশ্ন আছে আয় বিবরণীতে, প্রশ্নটা দেখো, আয় বিবরণীতে অনাদায়ী পাওনা ও সঞ্চিতিকে প্রদর্শন করো। আর্থিক বিবরণীতে, পরীক্ষা ভালো হয়েছে, দূর দিয়ে এসে বলে আমি প্লাস পাবো, ফলশ্রুতিতে দেখা যায় না, তুমি ভাষা বুঝুনি। এখানে তোমাকে বলা হয়েছে আর্থিক বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী বলা হয়নি। আর্থিক অবস্থার বিবরণী বললে শুধু আমরা যেটা উদ্ধৃতপত্র বলি, সম্পদ এবং দায়ের তালিকা, কিন্তু এখানে তোমাকে বলা হয়েছে আর্থিক বিবরণী, অর্থাৎ আয় বিবরণী দেখাতে হবে, আবার আর্থিক অবস্থার বিবরণীতেও দেখাতে হবে, আয় বিবরণীতেও দেখাতে হবে, আর্থিক অবস্থার বিবরণীতেও দেখাতে হবে, কারণ আর্থিক বিবরণীর অংশ হলো আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী। ক্লিয়ার? তাহলে এখন দেখো, যদি আমরা সেটা করি, সেটাতে কী আছে, সেটাতে বলা আছে একতা অনাদায়ী পাওনাকে আর্থিক বিবরণীতে প্রদর্শন। আর্থিক বিবরণী দেখো দুইটা, কয়টা দিয়েছি স্যারে? দুইটা দিয়েছি, লক্ষ্য করো। একটা একতা ট্রেডার্সের আয় বিবরণী আংশিক 2019 সালের 31 ডিসেম্বর সালের প্রস্তুত সমাপ্ত বছরের জন্য প্রস্তুত। আবার এখানে বলা আছে দেখো, একতা ট্রেডার্সের আর্থিক অবস্থার বিবরণী সম্পদ 500 লিখে দিতে হবে, এগুলো ভালো নাম্বার প্লাস পেলে এগুলো লিখে দিতে হবে। 31 ডিসেম্বর 2019 সম্পদের 500। তাহলে আমরা আয় বিবরণীতে অনাদায়ী পাওনাকে কীভাবে দেখাই? 9 10 করেছি, ইন্টারমিডিয়েটে এসে আমরা ভুল করতে যাব কেন? যেহেতু অনাদায়ী পাওনা পরিচালন ব্যয় দেখা হয়, ব্রিটিশ পদ্ধতিতে করলেও তোমার অঙ্ক হয়ে যাবে, আবার আমেরিকানে করলেও অঙ্ক হবে। ওই যে আমরা যেটা করেছি, এই যে যেটা করেছি ঠিক সেটা এখানে বসাই দেবো, বসাই দেবা, যেটা করেছি ঠিক সেটাই। এই যে অনাদায়ী পাওনা খরচ নির্ণয় করো, এটাই কি আয় বিবরণীর জের, মনে থাকবে? অনাদায়ী আয় বিবরণীতে অনাদায়ী পাওনাকে প্রদর্শন করো, 2 নম্বর প্রশ্নটাই। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। না বুঝতে আমার তোমরা ফোন দিও। এরপর যে প্রশ্নটা আছে সেটা হলো চলতি সম্পদ। এটা আরেকটা প্রশ্ন নামে আসতে পারে। সেই প্রশ্নটা হলো নিট দেনাদারের নিট প্রাপ্য হিসেবের পরিমাণ নির্ণয় করো। কারণ নিট প্রাপ্য হিসেবের পরিমাণ আমরা কোথায় থেকে জানি? আর্থিক অবস্থার বিবরণী হতে জানি। তাহলে নিট প্রাপ্য হিসাব যদি আমরা এখানে জানি, দেখো নিট প্রাপ্য হিসাব, তাহলে আমরা লিখতে পারি প্রাপ্য হিসাব, অলিখিত বিক্রয় থাকলে যোগ হবে প্রাপ্য হিসাব একটি চলতি সম্পদ। প্রাপ্য হিসাবের টাকা ছিল কত? 30,000। কত টাকা? 30,000, তাই না? এটার থেকে বাদ যাবে, বাদ নতুন অলিখিত অনাদায়ী পাওনা। লিখিতটা না, লিখিতটা কি একবার বাদ দেওয়া হয়েছে, এজন্য এটা লিখিত। অলিখিত অনাদায়ী পাওনা কত? অলিখিত অনাদায়ী পাওনা 800 টাকা। এইভাবে বারবার বাদ দিলে ক্যালকুলেটর চাপ দিলে সময় নষ্ট হবে, এজন্য ব্র্যাকেট। হিসাব বিজ্ঞানে প্রথম বন্ধনী মানে বাদ দিতে হবে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। নতুন পাওনা কত? 1460। ওটা কী করতে হবে? বাদ দিতে হবে। তাহলে আমরা কাঙ্ক্ষিত মান কি পেয়ে যাব? কাঙ্ক্ষিত ফলাফল আমরা পেয়ে যাব
নিট দানাদার কী পেয়ে যাবো আমরা? নিট দানাদার। তাহলে এখানে আমরা কী পাইছি? 29,800। 29,800 থেকে বাদ যাবে 1460। শূন্য 10-এর থেকে ছয় গেলে 4, 10-এর থেকে 6 গেলে 4, 7, 5, এমন আর কথা না। আবার ওদিকে 19,800, এটা তো বাদ যাব 1460। শূন্য 10 হলো 4, 5 গেলে 3, তাই না? 5 গেলে 3, 8, 2, 28,340 টাকা। 28,340 টাকা। বুঝতে পেরেছ? এখন সৃজনশীল যদি খাতা মূল্যায়নের ব্যাপার আমরা বলি, যদি আর্থিক অবস্থার বিবরণী বলে, আর্থিক বিবরণী বলে, তাহলে এটাতে 2, ওটাতে 2। এটা যদি হয় 2 নাম্বার, না হলে 0। এটা যদি হয় 2 নাম্বার, 0। কেউ যদি নিট দানাদার বের করতে পারে, বলে ওকে 3 নাম্বার দিয়ে দিতে পারে। এখন আসো আমরা প্রথম দিকের যে প্রশ্নটা বলা ছিল, এই প্রথম দিকের প্রশ্নের দিকে আমরা যাই। দেখো এখানে আমরা লিখছি 2 নাম্বারের জন্য। সরাসরি উত্তর লিখলে 1 নাম্বার, সরাসরি লিখে ফেললাম কারো কাছ থেকে দেখে, অথবা সময় নেই ক্যালকুলেটার চাপ দিয়ে লিখে ফেললাম 1460, ঘর ছিলাম না, ছক দিলাম না, তাহলে তুমি 1 নাম্বার পাবে। লাফানোর কোনো দরকার নেই। অনেককে আমি দেখি, অনেক টিচারও করাই দেখি, ঘর সারা করাই। ঘর সারা করলে তুমি 1 নাম্বার পাবে। মনে থাকবে, ঘর সারা করলে কত নাম্বার? 1 নাম্বার। তাহলে দেখো সরাসরি উত্তর লিখলে 2 নাম্বার মধ্যে 1 নাম্বার, ছকে উপস্থাপন না করলে গড়, যদি না থাকে গড় সবাই তা ভাবে পর। সুতরাং পরকে তো কী নাম্বার দিবে তুমি ভালো করে বুঝতে পারো। তাহলে ছকে উপস্থাপন না করলে তো 1 নাম্বার। যোগফল লিখতে ভুল করলে দেখো, এখন আমি এখানে কী করলাম, এই সবগুলো ঠিক আছে, এখানে এসে লিখলাম 1560, তো 100টা বেশি লিখে ফেললাম। তাহলে যোগফল নিয়ে আমি কী করলাম, ভুল করলাম। তাহলে এখানে আমি 1 নাম্বার দিবে, 1 নাম্বার ক্যান্সেল হবে। আশা করি বুঝতে পেরেছ। ভালো থাকো বন্ধুরা, আগামীর প্রত্যাশায় তোমাদের পরীক্ষা ভালো হোক, শুভকামনা রইল। আমার জন্য তোমরা দোয়া করো, আমিও তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।